যে তোমাকে যা সাজেশনস সারা বছর যে 30-40খানা পরীক্ষা নেওয়া হয়, 50টা পরীক্ষা নেওয়া হয়, এটসেট্রা, তুমি তো সবই জানো। তোমার প্রাথমিক ধারণা কি লাগলো যে প্রথম প্রশ্নটা পেয়ে ব্রড কোশ্চেনগুলো দেখে তোমার কেমন লাগলো? স্যার আমি যখন প্রথম কোশ্চেনটা পাই তো তখন আমি মানে প্রথমে শর্ট কোশ্চেন বাদ দিয়ে বড় কোশ্চেনে যাই। তো বড় কোশ্চেনে যাওয়ার পরে আমি দেখলাম যে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা প্রশ্নেরই প্রত্যেক কিছুই কমন, মানে আপনার করানো সারা বছরের সেই শুরু থেকে সেই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অবধি অনলাইন ক্লাস থেকে শুরু করে সব কিছুতে আপনার সব কিছুই কমন পেলাম। এবং মানে কোশ্চেনটা দেখে আমার যা মনে হলো যে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো এবং সত্যি কথা বলতে গেলে কোশ্চেন দেখে আমি একদম হতভম্ব। আই অ্যাম অ্যাকচুয়ালি টোটালি পাজলড যে আমার কোশ্চেন এতগুলো কমন এসেছে। এটা আমি আমার কথা বলছি না, আমি আমার স্টুডেন্টদেরই কথা বলছি। তারা আমাকে সব রকমভাবে হোয়াটসঅ্যাপ হোক, ফোন হোক বা স্ট্যাটাস সব দিক দিয়ে আমাকে জানিয়েছে যে তাদের সত্যি পরীক্ষা খুব ভালো হয়েছে। অবশ্য আমি কোচিংয়ে ছিলাম, দু একজনকে ডেকেছিলাম, তারা আমার সঙ্গে আজকে এসেছে এবং সত্যি কথা বলতে গেলে আমার খুবই ভালো লাগছে। আমি তার সলিউশন তোমাদের একটু পরেই করে দিচ্ছি যে পুরো মানে শর্ট প্রশ্নটা কী হবে। অ্যাকচুয়ালি আমাদের ভয় তো প্রথমে শর্ট প্রশ্নে থাকে এবং যে প্রমাণগুলো বলেছিলাম মোটামুটি পরীক্ষায় প্রমাণগুলো চলে এসছে সাজেশনস ভিত্তিক। 92% কমন আমি চোখে দেখেছি, মোটামুটি 90-92% কমন, একদম হুবহু। যারা আমার কাছে পড়ো প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাই হাইলাইট করে চলে যাবে যে কি কি কোশ্চেন আমার সাজেশনস এবং মক টেস্ট থেকে চলে এসছে। শুধুমাত্র কথা নয় বা স্ট্যাটাস নয়, ডাইরেক্ট কোয়েশ্চেন থেকে আমি তুলে দেখাবো যে আমার সত্যি মক টেস্ট এবং সাজেশনস থেকে কোয়েশ্চেন এসেছে। এবছর দুটো আনএক্সপেক্টেড কোয়েশ্চেন আমি চোখে পড়লো। সেটা একটা কি, যে তোমার পরমাণু নিউক্লিয়াস থেকে কোয়েশ্চেন বা অঙ্ক আমি এক্সপেক্ট করিনি, যেটা আমার এবছর চোখে পড়লো সত্যি কথা বলতে গেলে। এবং তোমাদের আমি সম্ভবত বলেই দিয়েছিলাম যে তাপ থেকে অঙ্ক দেবে এবং গত রাত্রেও তোমাদের তাপের অঙ্ক করিয়েছিলাম, বলেছিলাম যে তাপের অঙ্ক দেখে যাও। তো তোমরা দেখতেই পাচ্ছ তাপের অঙ্ক এখান থেকে দিয়েছে। আর একটা যেটা আমার আনএক্সপেক্টেড লাগলো, যেটা আমি সত্যি কথা বলতে গেলে এক্সপেক্ট করিনি কোয়েশ্চেন থেকে, সেটা হচ্ছে কি যে তোমাদের চলতরিতের একটা অঙ্ক। যে চলতরিতের এরকম একটা ফ্যান্টাস্টিক অঙ্ক যে মাধ্যমিক এবছর করেছে, তার জন্য সত্যি হ্যাটস অফ টু মাধ্যমিক যে এরকম একটা কোশ্চেন সেট করতে পেরেছে। কোশ্চেন অনেকেরই ভালো মানে অ্যাটেন্ড করেছো, আমার স্টুডেন্ট অনেকেই বললে যে ভালো লাগলো। এবং কোশ্চেন যতটা আমরা আশা করিনি তার থেকে কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড। অনেকে বলছে কোশ্চেন খুব ইজি ছিল, জানি না তাদের কাছে ইজি লাগছে কিনা, বাট আমি বলবো কোশ্চেন যথেষ্ট ভালো ছিল। এমন নয় যে একদম আতিপাতি কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, 80% কোশ্চেন তো কমন থাকবেই, কিন্তু বাকি 20% কোশ্চেনই তো খেলা। সেইখানেই তো 90 পাবো, সেখানে 91 পাবো, 92 পাবো, এরকম নাম্বার আসবে 95। এবং কেউ যদি সৌভাগ্যবান হয়, জানি না এবছর আমার কাছ থেকে কেউ পাবে কিনা, এক্সপেক্ট করবো এবং ভগবানের কাছে আশা রাখবো যে কেউ একজন তো অ্যাটলিস্ট 100 পাবে কোশ্চেন এত কমন থাকলে বা এত পেলে পরে। ঠিক আছে, তো আমার সঙ্গে আজকে কোচিংয়ে দুজন আছে, তাদের দুজনকে আমি ডেকে নেবো। ঠিক আছে, রিতম এবং মধুপর্ণা, প্লিজ তোমরা একটু এসো। আজকে তোমাদের পরীক্ষার অভিজ্ঞতা আমাকে জানাও যে তোমরা পরীক্ষার হলে গিয়ে কীরকম কোয়েশ্চেন পেলে, প্লিজ। প্রথমত রিতম আমার কাছ থেকে এসো, দেখো তুমি হাইটে আসবে কিনা। চলে এসো না, এসছে হাইটে? হ্যাঁ চলে এসছে তো, আরে ঠিক আছে, আমি এখানে যাচ্ছি, অসুবিধা নাই। ওকে, তো রিতম তুমি তো আমার কাছ থেকে ক্লাস 7 থেকে পড়ছো মোটামুটি, ঠিক আছে। আরো অনেকে হয়তো আসবে, আমি দুজনকে এখন পেলাম বলে দুজনকে নিয়ে রেকর্ড করছি, কিছু মনে করো না। তো অ্যাট ইনস্ট্যান্ট যে তোমাকে যা সাজেশনস সারা বছর যে 30-40খানা পরীক্ষা নেওয়া হয়, 50টা পরীক্ষা নেওয়া হয়, এটসেট্রা, তুমি তো সবই জানো। তোমার প্রাথমিক ধারণা কি লাগলো যে প্রথম প্রশ্নটা পেয়ে ব্রড কোশ্চেনগুলো দেখে তোমার কেমন লাগলো? স্যার আমি যখন প্রথম কোশ্চেনটা পাই তো তখন আমি মানে প্রথমে শর্ট কোশ্চেন বাদ দিয়ে বড় কোশ্চেনে যাই। তো বড় কোশ্চেনে যাওয়ার পরে আমি দেখলাম যে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা প্রশ্নেরই প্রত্যেক কিছুই কমন, মানে আপনার করানো সারা বছরের সেই শুরু থেকে সেই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অবধি অনলাইন ক্লাস থেকে শুরু করে সব কিছুতে আপনার সব কিছুই কমন পেলাম। এবং মানে কোশ্চেনটা দেখে আমার যা মনে হলো যে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা। মধুপর্ণা, তুমি তো মোটামুটি 9-10 মোটামুটি ফার্স্ট টার্ম বা এরকম টাইম থেকে এসে পড়লে আমার কাছ থেকে। যাই হোক, আমি এক্সপেক্ট করিনি যে তুমি এত ভালো রেজাল্ট, মানে এত ভালো পাবে। আমি জানি না, রেজাল্ট ভগবানের হাতে, যিনি খাতা দেখবেন। কোশ্চেন সত্যি খুব ভালো কমন পেয়েছো বলে ভালো লাগছে। যে তোমার কি মনে হলো যে কোশ্চেনগুলো পেয়ে, তুমি একটু বলো। আমিও সেম ফার্স্টে ওই বড় কোশ্চেনই দেখেছিলাম। বড় কোশ্চেন প্রথমে দেখতে বলা হয়েছিল, সেই ডিসিশন ঠিক ছিল? হ্যাঁ বড় একদম, কোশ্চেন আগে দেখো, যে কমন পেয়ে গেলে পরেই বাস। হ্যাঁ বড় কোয়েশ্চেন একদম 100% কমন ছিল। তারপরে বড় কোয়েশ্চেন দেখার পর শর্ট কোয়েশ্চেন অ্যাজ ইউয়াল দেখেছিলাম। তখন
এমন একটা কোয়েশ্চেন আমার মনে হয়নি যেটা বাইরে থেকে এসেছে। সব কোয়েশ্চেন নয় আপনার মক টেস্ট নয় ক্লাস টেস্ট থেকে ছিল। আর মানে আপনার যে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারে আলাদা আলাদা একদম সেপারেট কোয়েশ্চেন্স, সেটা সত্যি মানে হ্যাটস অফ আপনাকে। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ শর্ট প্রশ্নগুলো কেমন? আমি যে পরীক্ষা নিয়ে তোমাদের মনে হয় যে শর্ট প্রশ্ন এমসিকিউ তুমি তো জানো, তোমরাও জানো, সেই পরীক্ষা থেকে কি তুমি উপকৃত হয়েছো যে কোশ্চেনগুলো আজকে শর্ট প্রশ্ন দেখলে? অনেকের ক্ষেত্রে শর্ট প্রশ্ন সত্যি সোজা ছিল, কিন্তু দু একটা কোশ্চেন এমনও তো ছিল যেগুলো একটু ঘোরানো। তো তোমার কেমন লেগেছে শর্ট প্রশ্নগুলো? আমি সত্যি কথা বলতে যে শর্ট কোশ্চেনগুলো আজকে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, তো ওই কোশ্চেনগুলোর মধ্যে বেশিরভাগই আপনার মানে সারা বছর ধরে আপনি 22, 23, 24, 25 যে কটাই পরীক্ষা নিয়েছেন, ছোট ছোট হোক বড় হোক, তো সবই ওখান থেকে। ওটার বাইরে আমি কিছু পাইনি, মানে আমার শর্ট কোশ্চেন করতে বেশিক্ষণ টাইম লাগেনি, 30-25 মিনিটে হয়ে গেছে। যাক, ঠিক আছে, ওয়ান অফ মাই ব্রাইট স্টুডেন্ট। সত্যি কথা বলতে গেলে জানি না মাধ্যমিকে ভগবান এদের, আপনারা সকলে আশীর্বাদ করুন যেন এদের সকলের রেজাল্ট ভালো হয়, আমি এটুকুই বলতে পারি। ঠিক আছে, যে রিতম আজকে এলো দেখা করতে আমার সঙ্গে। ঠিক আছে, তো মধুপর্ণা তোমার শর্ট প্রশ্ন কেমন হয়েছে? তোমার শর্ট প্রশ্ন আমি যে পরীক্ষাগুলো নিয়েছি তোমার কেমন লাগলো? আমার এক্সপিরিয়েন্স মানে আপনার কাছে টেস্ট দিয়ে বা নিজের একটা সেলফ কনফিডেন্সের থেকে মনে হয়েছে ঠিক যাবে। ঠিক আছে, আচ্ছা একজনকে জিজ্ঞেস করছি, আচ্ছা মক টেস্ট যে প্রশ্নগুলো করেছিলাম, যে আমি তো মক টেস্ট তোমাদেরকে বারবার একটাই কথা বলেছিলাম যে মক টেস্ট আমি খুব চুজি কোশ্চেন করছি। মনে করে দেখো, চুজি এই কারণে বলেছিলাম যে তোমরা মক টেস্ট থেকে কোশ্চেন পাবে। আচ্ছা মক টেস্ট থেকে কি কোশ্চেন কমন পাওয়া গেছিল? তুমি একবার বলো। হ্যাঁ অনেক। কোশ্চেন কমন পাওয়া হ্যাঁ, গেছিল মক টেস্ট থেকে? হ্যাঁ। মক টেস্ট দিয়ে তুমি উপকৃত হয়েছো? হ্যাঁ অনেক। আচ্ছা মধুপর্ণা তোমার কি হয়েছে মক টেস্ট দিয়ে? মক টেস্ট প্লাস ক্লাস টেস্ট দুটোই সত্যি খুব উপকৃত হয়েছি আমি। ওটার থেকে অনেক কমন ছিল, অনেক। সাজেশনস কেমন ছিল? সাজেশন তো এ প্লাস প্লাস প্লাস। রিতম আমাদের বোধহয় সাজেশনস পড়েনি নাকি? রিতম সাজেশনস দেখেনি? না, আমি সাজেশন দেখার টাইম পাইনি, আমি শুধু বই একবার চোখ বুলিয়ে গো থ্রু করে গেছি, কিন্তু আপনার সাজেশনটা আমি পরে বাড়িতে এসে মিলিয়ে দেখেছি কোশ্চেন টু কোশ্চেন এভরিথিং। মোটামুটি কমন মোটামুটি 90 92, তুমি তো 100 বেশি বেশি, 92% হ্যাঁ বেশি হবে। বেশি বেশি। যাক থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা এলে অবভিয়াসলি ভালোভাবে এসো। ঠিক আছে, একটু বসো, আমি তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো। তাহলে আপনারা নিশ্চয় দেখলেন বা তোমরা নিশ্চয় দেখলে আমার কাছে এই দুজনই এসেছিল, আরো হয়তো অনেকে আসবে পরে, আমি কথা বলবো তাদের সঙ্গে। বাট সত্যি কথা বলতে গেলে এইরকম যখন কথাবার্তা শুনি বা স্টুডেন্টদের মুখ থেকে আমি শুনি, ভালো লাগে। আপনারা হয়তো ভাববেন বা তোমরা হয়তো ভাববে যে এটা সাজানো, একদমই সাজানো নয়, ওরা নিজেরা জেনুইনলি এসছে। আমি ভাবিও নি যে মধুপর্ণা আসবে, আমাকে ফোনও করেনি যে স্যার আমি আসবো কি নাকি। রিতম আমাকে বললো স্যার আমি আপনার সাথে দেখা করতে আজকে আসবো, ওর কিছু ডাউট ছিল কোশ্চেন রিলেটেড, ডাউটগুলো ক্লিয়ার হলো, অঙ্কগুলো সলিউশন করলাম, দেখলাম যে না ঠিক আছে ছেলেটা ভালো করেছে। একটু এদের সকলের জন্য যারা আমার কাছে পড়তো এবং পশ্চিমবঙ্গের যতগুলো পরীক্ষার্থী আছে, আপনারা প্লিজ সকলের জন্য একটু প্রার্থনা করুন, সকলের যেন রেজাল্ট ভালো হয়। তোমরা নিজেরাও অবশ্যই যে যেমন ভাবে পেরেছো পরীক্ষা দিয়েছো, বেস্ট দিয়েছো, কিন্তু সত্যি কথা বলতে গেলে লাস্ট পরীক্ষা ভালো হয়ে গেছে বলে এই নয় যে আবেগে ভেসে যাব। ক্লাস 11, 12 আরো বড় অনেক কিছু আছে, সেগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ো এবার। সামনেই তোমাদের 2 বছর পর জয়েন্ট নিটের পরীক্ষা আছে, যারা জয়েন্ট নিটের টার্গেট নিচ্ছ, যারা বিট স্যাটের পরীক্ষা নিচ্ছ বা এটসেট্রা, যারা আইএলটিএস দেবে, যারা যেই রকম পরীক্ষা দেবে সেই রকম ভাবে তোমরা এগিয়ে চলো। ঠিক আছে, তো এই বলবো আজকে, এবং আমরা এরপর সরাসরি চলে যাবো সলিউশন। স্টুডেন্টস, তো মাধ্যমিকের কোশ্চেন আমার কাছে অলরেডি আছে। ঠিক আছে, তো দেখো শর্ট প্রশ্নগুলো আগে বলে দিচ্ছি, একের একটা, নিচের কোন রশ্মিটিকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হবে কি আমাদের আলফা রশ্মি। একের দুয়েরটা, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এ উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। তিনেরটা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 18টি শ্রেণী রয়েছে। তারপর একের 4, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? এটা হবে NaCl। একের 5এরটা, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা হচ্ছে CH3COOH। একের 6এরটা, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কি হবে? সবুজ। একের 7এরটা, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটা হবে বক্সাইট B। একের 8এরটা, ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো, এটা হবে C2H2। গ্রিন হাউস গ্যাসটিকে শনাক্ত করো, এটা হবে জলীয় বাষ্প। একের 10এরটা হবে কি? এসটিপিতে 22 গ্রাম CO2 গ্যাসের আয়তন 11.2 লিটার। একের 11টা, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এটা হবে 5.6 গ্রাম। একের 12টা, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, খুব কমন কোশ্চেন, এবছর আমি দিয়েছিলাম পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। একের 13টা, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এটা হবে কম্পাঙ্ক। একের 14, কোন প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ষ উত্তল দর্পণ? নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। এটা সম্ভবত আমার মক টেস্টের কোশ্চেন। 2-1, তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে? বেকারেল। যারা অথবাটা অ্যাটেন্ড করেছো সেখানে কি হবে? পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। 2-2 একটা,
বাম স্তম্ভ ডান স্তম্ভ বলছি। জার্মান সিলভারে উপস্থিত ধাতু এটা হচ্ছে নিকেল। ইউরেনিয়ামোত্তর মৌল এটা হচ্ছে প্লুটোনিয়াম পিইউ। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু এটা হচ্ছে জেডেন। আর চারেরটা পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু এটা হচ্ছে লিথিয়াম। 2-3 তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, সত্য। 2-4 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? মক টেস্ট কোশ্চেন আমার, হাইড্রোজেন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। 2-5 কি ঘটবে যদি লোহার চামচেকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? তাহলে ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন হবে। বিক্রিয়াটা লিখবো CuSO4 প্লাস Fe, অ্যারো দেবো FeSO4 প্লাস Cu। 2-6 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? এখানে কি হতে পারে? অনেক উত্তর হতে পারে। মলিবডেনাম হতে পারে, উদ্দীপক রূপে কাজ করে। তোমার র্যানি নিকেল হতে পারে বা নিকেল তুমি লিখতে পারো, ঠিক আছে। আবার অনেক সময় কি হয়? প্ল্যাটিনাম রোডিয়াম। 2-6 অথবাটা অ্যাটেন্ড করা এখানে গুরুত্বপূর্ণ বা বুদ্ধিমান ছিল। CaC2 প্লাস N2, এখানে অ্যান্সার হবে CaCN2 বা CaNCN প্লাস। 2-7 থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এটা হবে লোহা। 2-8 ইউপ্যাক নাম 2-ব্রোমো-প্রোপেন। এই ইউপ্যাক নাম কতবার করিয়েছি বাবা? কতবার করিয়েছি ভাবো? 2-ব্রোমো-ইউপেন প্রোপেন। সত্যি কথা, এই কোশ্চেনগুলো দেখে না চোখ দিয়ে জল বেরোচ্ছে, এত সহজ কোশ্চেন, কমন। আচ্ছা, অবস্থানগত আইসোমেরিজম বা সমব্যবতার উদাহরণ দাও। প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল। আমি লাস্ট ক্লাস জৈব রসায়ন যেদিন নিয়েছিলাম সেদিন এটা বুঝিয়ে দিয়েছিলাম। 2-9 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারের নাম 1122 টেট্রাফ্লুওরো ইথিলিন বা টেট্রাফ্লুওরো ইথিন। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সম্ভব? ট্রোপোস্ফিয়ার। অথবা ওজনের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন একক। 2-11 রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। তো এটা কি হবে? CFC। 2-12 নিচে বিবৃতি সত্য না মিথ্যা? চার্লসের সূত্র অনুযায়ী -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, শূন্য হয়, মিথ্যা হবে। 2-13 STP-তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? না, তো এটা হবে 3.011 × 10⁻23। নিচের বিবৃতি সত্য না মিথ্যা? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2-14, এটা অবভিয়াসলি সত্য। আর অথবাটা তো আরো তাপ পরিবাহিতাঙ্ক তার একক, সোজা ছিল। 2-15 বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? আগের দিন রানিং যারা মাধ্যমিক তাদের বোঝালাম, এটা কি? তোমার উত্তর লেন্স। 216 আলোক রশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য? আপতন কোণের 0 ডিগ্রি। লম্ব আপতন উত্তর হবে না, 0 ডিগ্রি। 217 বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। এবং 218 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? 220 × 220/100, তাহলে 22 × 22 মানে 484 ওহম। এবার আমরা সোজা অঙ্কে চলে আসছি। দেখো 3-2 3-1 তো সোজা। দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। তোমার তামা হতে পারে, এই পিতল হতে পারে, কাঁসা হতে পারে। আচ্ছা, খনিজ আকরিকের পার্থক্যগুলো সব কমন কোশ্চেন, ঠিক আছে। আমি অঙ্কে আসি। 3-4 যে অঙ্কটা আছে, 3-4 অঙ্কটা দেখো। 76 সেমি পারদস্তম্ভের চাপে, তাহলে P1 হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ, পারদস্তম্ভ। 27°C তাপমাত্রায়, মানে 27 প্লাস কত করব? 273, তাহলে কত হবে? 300K। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V1 কত? 200 cc। গ্যাসটির চাপ 38 সেমি, P2 কত? 38 সেমি এবং তাপমাত্রা 127 ডিগ্রি। তার সাথে 273 যোগ করব, তাহলে কত হবে? 400 কেলভিন। তাহলে গ্যাসটির আয়তন V2 কত? তাহলে ফর্মুলা কি হবে? P1 V1/T1 সমান P2 V2/T2। এটা কোনো না কোনো পরীক্ষায় আমি দিয়েছিলাম, প্লিজ মনে করে দেখতে পারো। কোনো না কোনো পরীক্ষা আমি দিয়েছিলাম এবং এটার অ্যান্সার সম্ভবত বেরোবে, একবার ক্রস ভেরিফাই করে নিও বা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাও। এইটা ফর্মুলা, বাকিটুকু তো ক্যালকুলেশন। এটা কত হবে? আমাকে যেটা বললো সেমি কিউব, এইটা হচ্ছে অ্যান্সার। একবার ক্রস ভেরিফাই করে নিও প্লিজ। এটা আমি স্টুডেন্টের কাছ থেকেই শুনলাম। এখন আমার কাছে আর সময় নেই, যেহেতু আমি খুব ব্যস্ত আজকে আছি, তো আমি সময় বার করে বার করছি। অথবাটা, এর অথবাতে ছিল কি? ক্যাপিটাল T মানে 227 প্লাস 273 মানে কত?
7 3 10 0 হাত থেকে 1, 7 2 9 1 10 0, 2 2 4 1 500 কেলভিন। আর পি কত দিয়েছে 83.14 cm পারদচাপ। ডাব্লিউ দিয়েছে 14 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেন মানে হচ্ছে 28 গ্রাম পার মোল। আর আর এর মান দিয়েছে 8.314 জুল মোল -1 কে -1, এটা হচ্ছে। তাহলে প্রশ্ন অনুসারে এই যে পি, এই পি কিন্তু এটা নয়, এই পি মানে এখানে কিন্তু এইচডিজির ফর্মুলা বসাতে হবে। তাহলে এইচ কত, এইচ হচ্ছে 83.14, ডি কত 13,600, আর জি কত 9.8। তাহলে পিভি সমান WRT/m। প্লিজ তোমরা ক্যালকুলেট করে নিও, আমি পুরোটা বলে দিচ্ছি। ভি সমান কত WRT/MP, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, W কত 14, আর কত 83.14, টি কত 500/m কত, m হচ্ছে 28 আর পি কত 83.14। ওহো, আর এর মান 8.314। কি লিখছি আমি, আসলে ব্যস্ত আছি তো একটু আমি, ইন্টু 9.8, এই গল্প। তাহলে এখানে দেখো, তাহলে এটা পয়েন্ট তুলে নিচে আসে 1000, এই পয়েন্ট তুলে উপরে আসবে 100, দুটো শূন্য কাটলাম, এই পুরো জিনিসটা কেটে যায়। 14কে কাটবো 2 দিয়ে, একটা শূন্যকে কাটলাম, একটা শূন্যকে কাটলাম। তার মানে পড়ে থাকছে ওপরে শুধু 5 আর নিচে পড়ে থাকছে দেখো 2 × 9.8 × 136, 1360 এত মিটার কিউব, তাই না? এবার এটা যদি ক্যালকুলেট করি, মিটার কিউবকে যদি সেমি কিউব নিয়ে যায় তাহলে 10⁶ দিয়ে গুণ করতে হয়, তাহলে সেমি কিউব হয়ে যাবে, তাহলে এটার অ্যান্সার কত হবে? আমি একটু ক্যালকুলেটর ইউজ করব, দেখি, সময় নাই যেহেতু আমার কাছে। চলো, তাহলে 5 / 2 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 1360 ইকুয়াল টু যা বেরোলো তার সাথে 1000, একের পর 1 2 3 4 5 6 গুণ, তাহলে 187.57, 187.57। একটু ক্যালকুলেশনটা দেখে নিও তো, প্রসেস এটাই, ঠিক আছে। দেখো এসআই বলেছে, ওহো সেমই আছে না, এটাকে মিটার করতে হবে, তো তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, তাড়াহুড়ো করতে যাচ্ছি বলে ভুল হচ্ছে আমার কাছে, পয়েন্ট। তাহলে এখানে 100 করেছিলাম তো, আরও একটা শূন্য, এটা ভুল করছি ক্যালকুলেশনটা পুরো, তাড়াহুড়ো করতে যাচ্ছি বলে। ঠিক আছে, আমি স্লোই করাই। দেখো সব এসআই করতে হবে, ঠিক আছে, বা সবকে সিজিএস করতে হবে। আচ্ছা, এটা গ্রাম পার মোল, গ্রাম কেটে যাবে, এটা নিয়ে অসুবিধা নাই। তাহলে এটা হচ্ছে 0.8314 × 13,600 × 9.8। এবার মানটা বসাবো। ডাব্লিউ কত 14, আর কত 8.314, টি কত 500/m কত 28, আর পি কত, এই যে এটা 0.8314 × 13,600 × 9.8। এবার এখান থেকে 0 যদি বার করি তাহলে 1000 বেরোবে, এখান থেকে যদি বার করি 10,000 বেরোবে। 3টে শূন্য কাটলো, আর 8314 কাটলো, একটা জিরো কাটলাম, এই একটা শূন্য কাটলাম, 14কে 2 দিয়ে 28 কাটলাম। তাহলে পড়ে থাকছে আমার এখন ওপরে 50/85 পড়ে থাকছে, বাই 2 × 136 × 9.8, 2 × 136 × 9.8। এই ভ্যালুটা একটু তোমরা বার করে নাও, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে কত হচ্ছে, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে, প্রসেস হবে এটাই আমার। ওকে, আচ্ছা তারপর এটা, আচ্ছা 3-এর 6 অঙ্কটা, এটা নিয়ে অনেকের ডাউট আছে দেখছি। 3-এর 6 অঙ্কটা, 3-এর 6 অঙ্কটা কি হবে, আমি প্রসেসগুলো সব বলে দিচ্ছি বাবু। হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু করে নিও তোমরা প্লিজ বাড়িতে, যে এইটাই হবে অ্যান্সার আমার। হ্যাঁ, এর বাইরে আর কিছু নাই।
3-এর 6। 3-এর 6 কি বলছে? বলছে 4 ওহম রোধের একটা পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলো। এটা 4 ওহমের রোধ ছিল, ভালো করে ভাবো, এটাকে বৃত্ত করলাম। তাহলে পুরোটা 4 ওহম হলে যদি এরকম ভাবে ভাঙো, এরকম ভাবে যদি একটা ডটেড লাইন দিয়ে ভাঙো, তাহলে তুমি জাস্ট ভাবো এইখানে 2 ওহম আর এখানে 2 ওহম আছে, হ্যাঁ না বলো? তাই তো হওয়া উচিত। এবার বলেছে এর ব্যাস বরাবর রোধ কত, তাহলে এর ব্যাস বরাবর তুল্য রোধ কত হবে? তাহলে এখানে 2 ওহম 2 ওহম প্যারালাল আছে, দুটো 2 ওহম প্যারালাল মানে কত? 2 + 2 তাহলে কত হবে? 1 ওহম। এটাই শিখিয়েছিলাম তোমাদেরকে। সো 3-এর 6 উত্তরটা হবে 1 ওহম। ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট, এগুলো তো মোটামুটি কমন কোশ্চেন, একদম সহজ, এগুলোতে আর অঙ্ক না, আমি অঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। 4-এর 6-এরটা, 4-এর 6-এরটা, বাকিগুলো প্রত্যেকে তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাবে যে কিভাবে কতটা কোশ্চেন আমি মাধ্যমিক থেকে দিয়েছি। তোমরা তো শুনলে একটু আগে, প্রায় 92% সকলেই মোটামুটি কমন যা ক্লাসে করানো হয়েছে সেখান থেকে 92% একদম ওপেনলি। যারা 100% বলে 100% কমন, 100% কমন হয় না ভাই, 100% হয় না, 100% হয় না। ও বলছে 100% বটে, বাট আমি জানি যে এতটা নয়, দু একটা হয়তো আমি করাইনি, ঠিক আছে, নয় ওরকম ভাবে হয় না। একটি পাত্রে আবদ্ধ 1 গ্রাম ম্যাগনেসিয়াম ও 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো। তাহলে ম্যাগনেসিয়ামকে যদি অক্সিজেনের সাথে পোড়াও তাহলে 2mg + O2, তাহলে কত হবে? 2mgO, ঠিক আছে। এবং 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 2 গ্রাম ম্যাগনেসিয়াম মানে কত? অ্যাকচুয়ালি 48 গ্রাম ম্যাগনেসিয়াম, আর O2 মানে কত? 32 গ্রাম পোড়ানো হলো। কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে? তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 0.5 গ্রাম অক্সিজেন পোড়ানো হলো। তাহলে তুমি ভাবো এখানে তৈরি হচ্ছে কতটা? 2mgO। তাহলে 2 × 24 + 16, তাহলে এখানে কত হচ্ছে? 80 গ্রাম। এখন বলছে যে আমি 1 গ্রাম ম্যাগনেসিয়াম দেখছি 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালাম, 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালাম, কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে, মানে বেশি থাকবে? আচ্ছা, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে লাগে 32 গ্রাম, আর আমায় 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে কত লাগবে? তাহলে 32/48। তাহলে লজিক্যালি 32/48 মানে কত? 16, 2 3 16 48, 2 এর 3 গ্রাম, কিন্তু আমি পুড়িয়েছি কত? 0.5। এবার 2 এর 3 মানে কত? 0.67, প্রায় 0.67 গ্রাম। মানে আমার 0.67 গ্রাম অক্সিজেন দরকার 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে, মানে 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে, কিন্তু 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে আমি 0.5 গ্রাম দিয়েছি। তবে তুমি দেখতে পাচ্ছ আমি ইউজ করেছি 0.5 গ্রাম ম্যাগনেসিয়াম, 0.5 গ্রাম, 0.5 গ্রাম অক্সিজেন ইউজ করেছি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 0.5 গ্রাম অক্সিজেন ইউজ করেছো, তাই না? অক্সিজেন 0.5 গ্রাম অক্সিজেন পুড়িয়েছি, আর 1 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে আমি দেখছি 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে আমার কত লাগছে? 0.67 গ্রাম অক্সিজেন। তাহলে আমার এখানে বার করতে হবে 0.5 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে কতটা আমার কি লাগবে? ম্যাগনেসিয়াম। তাহলে কোশ্চেনটা এরকম ভাবে লিখবো আমরা। এবার ভালো করে দেখো, ভালো করে দেখে নাও যে আমি দেখে নিলাম হিসাবটা। তাহলে লজিক্যালি যে 32 গ্রাম অক্সিজেন দরকার 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়াতে, তাহলে একে কত আর 0.5 গ্রামে কত, এটা বার করবো। তাহলে 48/32 × 0.5 মানে 10। এখন দেখতেই পাচ্ছ 48 মানে কত হচ্ছে? 3 16 48, 16 2 32, আর এখানে দেখতে পাচ্ছ 5 2 10 মানে কত? 3 এর 4, মানে 0.75 গ্রাম ম্যাগনেসিয়াম দরকার। তাহলে লজিক্যালি এই অক্সিজেন দরকার। তাহলে 0.5 গ্রাম অক্সিজেন আর ম্যাগনেসিয়াম কত দরকার? তাহলে আমার 0.75 গ্রাম ম্যাগনেসিয়াম দরকার, কিন্তু আমার কত ম্যাক্সিমাম দিয়েছি? আমি দিয়েছি 1 গ্রাম। তাহলে উদ্বৃত্ত থাকবে কত? 1 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়েছো আর দরকার তোমার 0.75 গ্রাম, তাহলে উদ্বৃত্ত কোনটা থাকবে? ম্যাগনেসিয়াম 0.5, এখানে কত? 25 গ্রাম। এটাই তো হওয়া উচিত, উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? আরে তার পরের কোশ্চেনটা আরো সোজা, কমন কোশ্চেন, 150 গ্রাম, নাকি? এটা বোঝাতে পারলাম আশা করছি। পরের কোশ্চেনটা আরো সহজ ছিল, একবার দেখে নিও কোশ্চেনটা। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে যে CaCO3 + 2HCl, অ্যারো দেবো CaCl2 + CO2 + H2O, হোয়াট এভার যাই আছে,
এবার CaCO3 মানে 100 গ্রাম তুমি জানো, আর CO2 মানে কত 44 গ্রাম তোমরা জানো। তাহলে 44 গ্রাম একদম কমন কোশ্চেন, 100 একে কত 66 গ্রামে কত, 150 গ্রাম অ্যান্সার, দ্যাট ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, চলো 4-এর 7-এরটা এসো বসো। 4-এর 7-এরটা, একটি রেল লাইনের 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে T1 হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আর কি প্রাথমিক দৈর্ঘ্য L1 হচ্ছে 20 সেমি, 110 ডিগ্রি, T2 কত 110 ডিগ্রি সেলসিয়াস, রডটির দৈর্ঘ্য কত হবে, L2 কত, আলফা আমাকে দিয়ে দিয়েছে 36 × 10⁻⁻6। ফর্মুলা কি হবে না, তো ফর্মুলা হবে L2 সমান L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে L1 কত 20, 1 প্লাস 36 × 10⁻⁻6 ইন্টু T2 মাইনাস T1, 110 থেকে 10 বাদ দিলে 100, তার মানে 20 অফ, তাহলে এখান থেকে 100 বাদ দিলে 1 প্লাস 36/10⁴, মানে অ্যাকচুয়ালি কত 20, 1 প্লাস 0.0036, তার মানে 20 ইন্টু 1.0036, এটা গুণ করলে কত হবে দেখি একটু ক্যালকুলেটরটা, খালি গেম হচ্ছে ভাবনাটা। 20 ইন্টু 1.0036 20.072, তাহলে ফাইনালি হবে 20.072। দরকার ছিল না, এর আগের কোশ্চেনটা আরো ভালো ছিল, এর আগের কোশ্চেনটা আরো ভালো ছিল, ঠিক আছে। চলো 4-এর 7-এরটা হলো। নেক্সট তোমাকে কি দিয়েছে, 4-এর 10 রোধ, প্রচুর অঙ্ক দিয়েছে। 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 3টি 20 ওহম, 1টা 2টো 3টে 20 ওহম, সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে প্যারালাল রাখলাম, এটা 30 ওহম, তাহলে 20 20 20 তার সাথে 30, তুল্যরোধ বার করতে বলেছে। তাহলে তুল্যরোধ কত হবে 20 20 20, এটা কত 60 ওহম, আর এটা কত 30 ওহম, তাহলে তুল্যরোধ 1/60 প্লাস 1/30 সমান 1/r, তাহলে 60 আর 30 এর লসাগু তো 60, 1 প্লাস 30 2 2, তার মানে 3/60, তার মানে 60/3, মানে 20 ওহম, এটাই কি আমার অ্যান্সার। তো দেখে নাও একবার, 60 ওহম আর 30 ওহম, 60 ওহম আর 30 ওহমের তুল্যরোধ বার করতে বলেছে, 20 ওহমের 3টি রোধকে শ্রেণীতে যুক্ত করেছে, আর 30 ওহমের একটা রোধকে সমান্তরাল, তাহলে 1/60 প্লাস 1/30, তাহলে কি হলো 61 32, 1 প্লাস 2 3, 3/60 60/3 মানে 20 ওহম, তাহলে আর এর ভ্যালু আসবে 20 ওহম। ঠিক আছে, এবার বলছে পরের কোশ্চেনটা, অথবাটা 4-এর 10-এর অথবাটা যদি দেখো, তাহলে 4-এর 10-এর অথবাটা কি হবে, 4-এর 10-এর অথবাটা বলছে একই মানে 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দুপ্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। তাহলে একই মানে 3টে রোধ, তাহলে শ্রেণী সমবায় দিচ্ছি, এরকম শ্রেণী সমবায় 3টি রোধ, ঠিক আছে, যুক্ত করে দুপ্রান্তে একটি তড়িৎচালক বল উৎস যুক্ত ই দিলাম, ক্ষমতা পি, তার মানে এখানে দেখো আই এর, এখানে তুল্য রোধ কত 3R, তাহলে আই এর ভ্যালু কত E/3R, তাহলে পাওয়ার কত হবে, পাওয়ার মানে কত E²/R, বা তোমরা এরকম ভাবে ভাবতে পারো I²R, তাহলে I² ইন্টু তুল্য রোধ আর, ঠিক আছে, তাহলে I² ইন্টু একই মানের 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দুপ্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলো, 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হচ্ছে, P সমান 10 ওয়াট, ঠিক আছে। তাহলে রোধ দুটিকে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করব, আচ্ছা ই প্রয়োগ করব, তার মানে এখানে একই তড়িৎচালক বল, তাহলে পাওয়ার ইকুয়াল টু কত হবে E²/R, তাহলে E² তো E²ই থাকলো, ই এর তো কোনো গল্প নাই, তাহলে আর কত, আর মানে হচ্ছে 3R, আর পাওয়ার কত 10, ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার 10। এবার সেকেন্ড কেস কি বলছে, যে 3টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম, তাহলে তুল্য রোধ R' কত হবে R/3, সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম, তাহলে এখন পাওয়ার কত হবে P' শুড বি ইকুয়াল টু E²/R', তাহলে এখন লজিক্যালি ভাবো P'/10 সমান E²/R' ইন্টু
স্কোয়ার ইন্টু 3r, তার মানে স্কোয়ার স্কোয়ার কাটলো 3r, আর r ড্যাশ মানে r/3 তাহলে r কাটলো, তাহলে p ড্যাশ সমান কত হবে 90 ওয়াট। নতুন ক্ষমতা হবে 90 ওয়াট। 10 3 3 9 দেখে নিও অ্যান্সারটা একবার 90 ওয়াট হচ্ছে কি না। তবে এই অঙ্কটা আরো ভালো অঙ্ক ছিল, তোর কাছে অ্যাটেন্ড কর। 4 এর 12টা দেখবো। 4 এর 12টা কি হবে বলছে, হিলিয়াম যে হচ্ছে 2He4 এর ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন ভর দিয়ে দিয়েছে, তাহলে ভর বিচ্যুতি মানে কি ZMP প্লাস n ইন্টু Mn মাইনাস a, এটা হচ্ছে ভর বিচ্যুতি। তাহলে প্রোটনের জেড কত 2 আর প্রোটনের ভর কত 1.00728, ঠিক আছে, প্লাস নিউট্রন সংখ্যা কত 2 থেকে 4 বাদ দিলে 2 ইন্টু নিউট্রন সংখ্যা কত 1.00867 মাইনাস কত নিউক্লিয়াসের ভর 4.0015। এই পুরোটা যদি বাদ দাও, জানি না আমার স্টুডেন্ট বললো আমাকে এটা করেছে, আমি এই মুহূর্তে মাইনাসটা আর করতে পারছি না, এত এমইউ অ্যান্সার একবার ক্রস চেক করে নিও। প্রসেস এটা আমি প্রসেস বলে দিচ্ছি ভাই, ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিও, প্রসেস এটা বলে দিচ্ছি, ঠিক আছে। সো আই হোপ মাধ্যমিকের সমস্ত অঙ্কের শর্ট কোশ্চেনগুলো এবং মোটামুটি চেষ্টা করলাম আমি শর্ট প্রশ্নগুলো সব বলে দেওয়ার। একটু আমার তাড়া ছিল বলে আমি আজকে হয়তো একটু তাড়াহুড়ো করে করলাম, তোমরা একটু ক্রস চেক করে এই ভ্যালুটা একবার দেখে নিও ঠিক আছে কিনা, ঠিক আছে। ও আমাকে এটাই বললো যে সেটাই হয়েছে, আমি তাকে বিশ্বাস করি, অবভিয়াসলি সে খুব ভালো স্টুডেন্ট অবভিয়াসলি, ঠিক আছে। এবং বাকিটা পরে দেখা হবে, ঠিক আছে, আবার পরে কোনো ক্লাসে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।